হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির সিস্টেম অফ গভর্নমেন্ট এই অধ্যায়টা এই অংশটা পড়ব। এর মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে এবং যেগুলো প্রিলিমসের জন্য আমাদের সেই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে নিতে হবে। আমি সেগুলোই কিন্তু এখানে রেখেছি। তো সামগ্রিকভাবে কি কি বিষয় রয়েছে সিস্টেম অফ গভর্নমেন্টের মধ্যে সেগুলো আমরা দেখে নেব। প্রাথমিকভাবে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। কোনো কোনো দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকে যেখানে প্রেসিডেন্ট সর্বেসর্বা, কিন্তু আমাদের এখানে পার্লামেন্টারি সিস্টেমের কি কি বৈশিষ্ট্য রয়েছে? এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, অর্থাৎ যারা কার্যনির্বাহী রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, তারা কিন্তু আইনসভাতে রেসপন্সিবল থাকেন, অর্থাৎ তাদেরকে জবাবদিহি করতে হয়। বিভিন্ন প্রশ্নোত্তরে জবাব কিন্তু দিতে হয়, কেন তারা এটা করছেন বা সরকারে কি কি চলছে, কেন তারা এই ডিসিশনটা নিলেন, বা বিভিন্ন সমালোচনার তাদের জবাব দিতে হয়। তো সেটাকেই বলা হচ্ছে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল এক্সিকিউটিভকে আমাদের যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি নমিনাল এক্সিকিউটিভ, অর্থাৎ তিনি নামমাত্র এক্সিকিউটিভ, নামে মাত্র। আর রিয়েল এক্সিকিউটিভ হচ্ছেন প্রাইম মিনিস্টার। মেজরিটি পার্টি রুল থাকে, আমরা জানি সকলেই, ভোটে যে পার্টি সবচেয়ে বেশি সংখ্যক ভোট পায় সেই পার্টি গভর্নমেন্টে আসে। কালেকটিভ রেসপন্সিবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কালেকটিভ রেসপন্সিবিলিটি, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মনে রাখতে হবে। সরাসরি এই শব্দটা ধরে আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে বিভিন্ন অপশনে জিজ্ঞাসা করা হতে পারে। তো কালেকটিভ রেসপন্সিবিলিটি অর্থাৎ কোনো একটা ডিসিশনের জন্য সমস্ত মন্ত্রিসভা কিন্তু রেসপন্সিবল থাকে। এরকম নয় যে যে মন্ত্রক থেকে সেই ডিসিশনটা নেওয়া হলো শুধুমাত্র সেই মন্ত্রী সেই ডিসিশনের জন্য রেসপন্সিবল থাকলেন, তা নয়। সামগ্রিকভাবে সকলে কিন্তু রেসপন্সিবল। যদি কারোর সাথে অমিল হয় মতের, তাকে কিন্তু রিজাইন দিতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাই হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। পলিটিক্যাল হোমোজেনিটি থাকে, অর্থাৎ যারা কিনা সরকার চালাচ্ছে তাদের মধ্যে তারা হয় একই মতাদর্শের মানুষ, অথবা কোয়ালিশন গভর্নমেন্টের ক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু কনসেনসাস থাকে যে তারা কিন্তু একত্রিতভাবে ডিসিশনটা নেবেন। তো সেটাই হচ্ছে পলিটিক্যাল হোমোজেনিটি। ডাবল মেম্বারশিপ থাকে, অর্থাৎ যিনি লেজিসলেচারে আছেন তিনি আবার এক্সিকিউটিভে আছেন, অর্থাৎ যিনি মন্ত্রী তাকে কিন্তু অবশ্যই লেজিসলেচারেরও অংশ হতে হচ্ছে। এটাই হচ্ছে ডাবল মেম্বারশিপ। লিডারশিপ অফ পিএম, প্রাইম মিনিস্টার লিডার থাকেন অবশ্যই। ডিসলিউশন অফ লোয়ার হাউস অর্থাৎ লোকসভা, সেটাকে ভেঙে দেওয়া হয় প্রত্যেক 5 বছর অন্তর, আবার নির্বাচিত হয়ে তারা আসে জনগণের মাধ্যমে। তো এটাও কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেমের অংশ। আর সিক্রেসি থাকে, অবশ্যই সিক্রেসি থাকে। যখন মন্ত্রীরা বিভিন্ন ওথ নিচ্ছেন, শপথ নিচ্ছেন যখন, তখন কিন্তু তারা বিভিন্ন বিষয়ে সিক্রেট রাখবেন, এটা কিন্তু তাদেরকে শপথ নিতে হয়। তো সিক্রেসিটাও পার্লামেন্টারি সিস্টেমের অংশ। এরপর ফেডারেল সিস্টেমের কি কি বৈশিষ্ট্য থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য থাকে আমাদের মনে রাখতে হবে। ভারতবর্ষ কিন্তু পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়, আবার পুরোপুরি ইউনিটারি নয়, দুটোরই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। কমপ্লিট ফেডারাল যাদের, তাদের কি বৈশিষ্ট্য থাকে? ডুয়াল গভর্নমেন্ট থাকে, অর্থাৎ কেন্দ্র সরকার থাকে আবার রাজ্য সরকার থাকে। রিটেন কনস্টিটিউশন হয়, লিখিত সংবিধান হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এইগুলো। এখানে দেখে হয়তো মনে হচ্ছে যে ঠিক আছে ইটস ওকে, কিন্তু ফেডারেল সিস্টেমের মধ্যে যেটা অন্তর্ভুক্ত সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কারণ ফেডারেল সিস্টেম অপশনে বিভিন্ন রকম ঘুরিয়ে দিতে পারে। তো রিটেন কনস্টিটিউশন থাকে, লিখিত সংবিধান থাকে, ডিভিশন অফ পাওয়ার থাকে, অর্থাৎ ওই কেন্দ্রের কিছু ক্ষমতা থাকে, আবার রাজ্যগুলোর কিছু ক্ষমতা থাকে। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান সবার উপরে, সুপ্রিমেসি থাকবে কম সংবিধানে। রিজিড কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানকে কিন্তু খুব সহজে চেঞ্জ করে ফেলা যাবে না, খুব সহজে অ্যামেন্ড করা যাবে না সংবিধানকে। তো এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে পুরোপুরি নয়, পুরোপুরি রিজিড নয়। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির উপর কোনো পলিটিক্যাল পাওয়ার কাজ করবে না, সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করবে জুডিশিয়ারি। বাইক্যামেরাল লেজিসলেচার থাকবে, অর্থাৎ দুটো হাউস থাকবে, আপার হাউস থাকবে, লোয়ার হাউস থাকবে। এগুলো সব ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আছে এর মধ্যে, সেটা হচ্ছে সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, যেটা রয়েছে আর্টিকেল 245 থেকে আর্টিকেল 255 পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেলটা মনে রাখতে হবে। এবং এটা রয়েছে পার্ট 11-এ। সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে 245 থেকে 255 এবং পার্ট 11-এ। এরপর ইন্টার স্টেট রিলেশন, অর্থাৎ যে রাজ্যগুলো রয়েছে
তাদের মধ্যেও একটা সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। এরকম নয় যে একটা রাজ্য অন্য রাজ্যের সাথে বিভিন্ন ঝামেলায় জড়াচ্ছে, বর্ডার ডিসপুট থাকে, রিভার ডিসপুট থাকে, অনেক রকম সমস্যা থাকে। তো সেইগুলো সমাধানের জন্য ইন্টারস্টেট রিলেশন কেমন হবে সেটা কিন্তু আর্টিকেল 262-তে বলা রয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট আর্টিকেল। এবং তারপরে একটা বিষয় রয়েছে ইন্টার স্টেট কাউন্সিল। সংবিধানে বলা রয়েছে যে বিভিন্ন স্টেট মিলে একটা কাউন্সিল তৈরি হবে, ইন্টার স্টেট কাউন্সিল। এবং রয়েছে আর্টিকেল 263-তে, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, মনে রাখতে হবে ইন্টার স্টেট কাউন্সিল 263। এবং এই যে ইন্টার স্টেট কাউন্সিল থাকতে হবে এটা রিকমেন্ড করেছিলেন সরকারিয়া কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইন্টার স্টেট কাউন্সিল, সরকারিয়া কমিশন মনে রাখতে হবে। এরপর খুব গুরুত্বপূর্ণ অধ্যায় চলে আসছে এমার্জেন্সি। এমার্জেন্সির আর্টিকেল গুলো কিন্তু প্রিলিমসের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে বিষয়বস্তু। পার্ট 18 রয়েছে, পার্টটা মনে রাখতে হবে। পার্ট 18 এ রয়েছে এমার্জেন্সি এবং আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত রয়েছে। কি কি টাইপের এমার্জেন্সি হয়? 3টে টাইপের এমার্জেন্সি হয়। আর্টিকেল 352 কি বলছে? এমার্জেন্সি ডিউ টু ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্ম রেবেলিয়ন। যদি যুদ্ধের সময় হয়, বিদেশের কেউ অ্যাগ্রেশন দেখায়, অগ্রাসী মনোভাব দেখায় কোনো বিদেশের দেশ, বা সেনা অভ্যুত্থান হয়, আর্টিকেল 352। অর্থাৎ এখানে যেটাকে আমরা এক কথায় বলি ন্যাশনাল এমার্জেন্সি। 352 এবং আর্টিকেল 356 কি বলছে? স্টেট এমার্জেন্সির কথা বলছে। এমার্জেন্সি ডিউ টু ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি অফ দ্য স্টেট। রাজ্য যদি কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়, সংবিধান অনুযায়ী যদি রাজ্য চলতে না পারে, তাহলে আর্টিকেল 356 অনুযায়ী স্টেট এমার্জেন্সি ডাকতে পারে, যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়। তো এই বিষয়টা মনে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিউ টু এ থ্রেট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ ইন্ডিয়া। তো ফাইনাল দিকে যদি প্রবলেম চলে আসে, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডাকা যেতে পারে আর্টিকেল 360 অনুযায়ী। মনে রাখতে হবে এখনো পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছে 3 বার, 1962, 65 এবং 1975। আর স্টেট এমার্জেন্সি তো হামেশাই হয়ে থাকে, কোনো না কোনো স্টেটে চলছে। 100-রও বেশি সময় ধরে স্টেট এমার্জেন্সি ডাকা হয়ে গেছে এখনো পর্যন্ত। আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত কিন্তু ডাকা হয়নি। স্বাধীনতার পর থেকে কখনোই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডাকা হয়নি। আচ্ছা, 42nd অ্যামেন্ডমেন্ট 1976 হয়েছিল। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কিনা এটাকে জুডিশিয়াল রিভিউর বাইরে রাখা হয়েছিল, যে ন্যাশনাল এমার্জেন্সি যে কেউ ডাকতে পারে। প্রধানমন্ত্রী, এটা বিষয়টা আমরা আগে জেনে, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পরামর্শ করে কিন্তু ডেকে দিতে পারেন, এরকম একটা বিষয় ছিল। এবং সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে রাখা হয়নি। পরবর্তী সময়ে 44তম সংবিধান সংশোধনী 1978 এই বিষয়টাকে কিন্তু এক্সিকিউট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সহজে কিন্তু এমার্জেন্সি ডাকা যাচ্ছে না। ক্যাবিনেটের থেকে, মন্ত্রিসভা থেকে লিখিত অ্যাপ্রুভাল পেলে তবে ইমার্জেন্সি ডাকা যায়, তবে প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকতে পারেন। মনে রাখতে হবে যে সমস্ত ইমার্জেন্সি যেগুলো ডাকেন সেগুলো কিন্তু প্রেসিডেন্ট ডাকেন। এবং ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল, লিখিত অ্যাপ্রুভাল পেলে তবে প্রেসিডেন্ট ইমার্জেন্সি ডাকতে পারছেন। আর এই তারপরে ডাকার পরে কি হয়? মাস্ট বি অ্যাপ্রুভ বাই বোথ দি হাউসেস উইদিন 1 month। ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেলেন, রাষ্ট্রপতি ডাকলেন, কিন্তু 1 মাসের মধ্যে সেটা দুটো হাউসে, রাজ্যসভা এবং লোকসভা, দু জায়গাতেই কিন্তু পাশ হতে হবে। আর কি, যখন পরে কিন্তু 6 মাস পর্যন্ত ওই এমার্জেন্সিটা ভ্যালিড থাকবে। তারপরে আবারও এক্সটেন্ড করা যেতে পারে এবং যতদিন ইচ্ছা এক্সটেন্ড করা যেতে পারে, কোনো লিমিটেশন নেই। 6 মাস অন্তর অন্তর কতদিন পর্যন্ত হবে সেটা লিমিটেশন নেই, যতদিন ইচ্ছা লিমিট রাখতে পারে। আর এই যে ইনডিফিনাইট পিরিয়ড উইথ অ্যান অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ফর এভরি 6 months। প্রত্যেক 6 মাস অন্তর আবারও পার্লামেন্টের হাউসেরই অ্যাপ্রুভাল প্রয়োজন এবং স্পেশাল মেজরিটিতে অ্যাপ্রুভাল প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, আমরা আগে জেনেছি যে সেগুলো স্পেশাল মেজরিটিতে পাস হতে হয়। যেহেতু একটা ন্যাশনাল এমার্জেন্সি বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার, সেজন্য এটা স্পেশাল মেজরিটি লাগবে, দুটো হাউসেই স্পেশাল মেজরিটিতে পাস হতে হয়। আর যখন এটা রিভোক করা হয়, এটা যখন তুলে নেওয়া হয়, প্রত্যাহার করে নেওয়া হয়, তখন কিভাবে প্রত্যাহার করা হয়? এমার্জেন্সি মে বি রিভোকড বাই দ্য প্রেসিডেন্ট এট এনি টাইম বাই এ সাবসিকুয়েন্ট প্রোক্লামেশন পাসড বাই দ্য লোকসভা অনলি বাই এ সিম্পল মেজরিটি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তফাৎটা বুঝতে হবে। যখন এমার্জেন্সি ডাকা হচ্ছে তখন ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে প্রেসিডেন্ট ডাকছেন, যখন তুলে নিচ্ছেন তখন কিন্তু প্রেসিডেন্ট নিজেই ডাকতে পারছেন এবং সেটা পাস হচ্ছে শুধুমাত্র লোকসভাতে এবং শুধুমাত্র সিম্পল মেজরিটিতে, যখন এটা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এই তফাৎটা মনে রাখতে হবে। প্রত্যাহার করে নেওয়া কিন্তু তুলনামূলক অনেক সহজ।
প্রেসিডেন্ট নিজে থেকেই করতে পারছেন সেটা, এবং শুধুমাত্র লোকসভাতে পাশ হতে হচ্ছে সিম্পল মেজরিটিতে। এরপর প্রেসিডেন্ট রুল, যেটাকে আমরা স্টেট এমার্জেন্সি বলে থাকি। স্টেট দুটো ক্ষেত্রে স্টেট এমার্জেন্সি ডাকা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো ক্ষেত্রে ডাকা হয়, আর্টিকেল 356 অনুযায়ী দুটো ক্ষেত্রে ডাকা হয়। কখন? স্টেট ক্যান নট বি ক্যারিড অন ইস অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান অনুযায়ী যখন রাজ্য চলছে না, সেটা যখন গভর্নর রাষ্ট্রপতিকে জানান, তখন রাষ্ট্রপতি এই স্টেট এমার্জেন্সিটা ডাকতে পারেন। স্টেট ফেল টু কমপ্লাই উইথ অর টু গিভ এফেক্ট টু এনি ডিসিশন ফ্রম দ্য সেন্টার। তো সরি, ডাইরেকশন হবে। সেন্টার যখন স্টেটকে বললো কোনো একটা কিছু বিষয় করতে বললো, স্টেট সেটা মানছে না, তখনও কিন্তু রাষ্ট্রপতি ক্ষমতা রয়েছে স্টেট এমার্জেন্সি ডাকার। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই কিন্তু আমাদের যে ফেডারেল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, সেটা একটা কিন্তু খুব বিরাট বড় একটা ব্যাপার, যে স্টেট যখন কেন্দ্রের নির্দেশ অনুযায়ী চলতে পারছে না, তখন রাষ্ট্রপতি কিন্তু এমার্জেন্সি ডাকতে পারছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো ক্ষেত্রে স্টেট এমার্জেন্সি ডাকা হয়। এবং মনে রাখতে হবে, স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে এখানেও দুটো হাউসেই পাশ হতে হয়, এবং 2 মাসের ভেতরে, ন্যাশনাল এমার্জেন্সি 1 মাসের ভেতরে, স্টেট এমার্জেন্সি 2 মাসের ভেতরে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিও এর ভেতরে পাস হতে হয়। তো এই তফাৎটা মনে রাখতে হবে। আর ফার্স্ট টাইম এই প্রেসিডেন্ট রিপোজ হয়েছে পাঞ্জাবে 1951 সালে, এটুকু মনে রাখতেই হবে। তো স্টেট এমার্জেন্সি আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে এখানেও তাই, দুটো হাউসে পাস হতে হয় 2 মাসের মধ্যে সিম্পল মেজরিটিতে। দ্যার ইজ নো ম্যাক্সিমাম পিরিয়ড ফর ইটস অপারেশন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে, যে আচ্ছা স্টেট এমার্জেন্সি যে কন্টিনিউয়েশন, সেটা কিন্তু আবারও ওই 6 মাস অন্তর ওটা বাড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু 3 বছর পর্যন্ত, ম্যাক্সিমাম 3 বছর। 3 বছরের বেশি কিন্তু স্টেট এমার্জেন্সি রাখা যায় না। ন্যাশনাল এমার্জেন্সি যেমন যতদিন ইচ্ছা করা যায়, স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে 3 বছরের একটা বাধা রয়েছে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে কি হয়? দেয়ার ইজ নো ম্যাক্সিমাম পিরিয়ড ফর ইটস অপারেশন। তো কতদিন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি থাকবে এটা কিন্তু নিশ্চয়তা নেই, যতদিন ইচ্ছা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি থাকা যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, রিপিটেড পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ইজ নট রিকোয়ার্ড ফর ইটস রিকনস্ট্রাকশন। যদি কন্টিনিউয়েশন চালাতে হয়, তাহলে কিন্তু পুনরায় সেটা অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না পার্লামেন্টের। এটা কিন্তু চলতে থাকে যতক্ষণ না প্রেসিডেন্ট এটাকে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চলতে থাকে। ইমার্জেন্সি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রিলিমসের জন্য। এই অংশগুলো যথেষ্ট, এগুলো সব প্রত্যেকটা এক একটা চ্যাপ্টার রয়েছে, যেগুলোকে এখানে ছোট করে রাখা হয়েছে। ইমার্জেন্সিটা কিন্তু এই সিস্টেম অফ গভর্নমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং ইন্টারস্টেট কাউন্সিলের এই আর্টিকেলটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বাকি অংশগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রিলিমস এবং উমেন্সের জন্য। তো এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।